নমস্কার, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার ব্লগ দিলাম, কারণ যতবারই ব্লগ এডিট করতে বসেছি ততবারই একবার করে মনে হয়েছে ফেসবুকটা খুলে দেখি যদি নতুন কোনো আপডেট পাওয়া যায়। আর প্রত্যেকবারই কিছু না কিছু আপডেট চোখের সামনে আসে ওই ঘটনাটা নিয়ে, আর সেই কমেন্টসগুলো পড়ে বা আপডেটগুলো দেখে মনটা এমন ভারাক্রান্ত হয়ে যায় যে আর কোনো কিছু এডিট করতে ভালো লাগে না। ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেই দিনটা ছিল 14ই আগস্ট, আর আজকে আমরা যাচ্ছি কামাখ্যা দেবীর কাছে। আর আপনারা সকলেই জানেন যে আমরা আসামে থাকি, আর আসামে আছি মানেই কামাখ্যা দেবীর কাছে তো যেতেই হবে। আর আমাদের বাড়ি থেকে কামাখ্যা দেবীর মন্দিরটা যে খুব কাছে তা নয়। প্রথমে আমাদের লঙ্কা স্টেশন থেকে গুয়াহাটি যেতে হবে, তারপর গুয়াহাটি থেকে খুব সহজেই অটো বা বাস ধরে আপনারা কামাখ্যা দেবীর মন্দির পর্যন্ত চলে যেতে পারবেন। আসলে পশ্চিমবঙ্গ থেকে যে ট্রেনগুলো নর্থ ইস্টের দিকে আসে সেই ট্রেনগুলো প্রায় বেশিরভাগই কামাখ্যা স্টেশনের উপরে দাঁড়ালেও এই দিক থেকে যে ট্রেনগুলো পশ্চিমবঙ্গের দিকে যায় সেগুলো সাধারণত কামাখ্যা স্টেশনের উপরে দাঁড়ায় না। আবার যে ট্রেনটা দাঁড়ায় সেই ট্রেনটা আবার সন্ধেবেলা যদি এখান থেকে ট্রেন ধরে কামাখ্যা পর্যন্ত যাই তাহলে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে। অত রাত্রিবেলা নতুন একটা জায়গায় না যাওয়াই ভালো, সেই জন্য আমরা দুপুরবেলায় চলে এসেছি। আর এই সাদা পায়রাটাকে দেখুন, কিছুক্ষণ আগে একটা বুড়িমা এখানে কিছু চালের দানা ছড়িয়ে দিয়েছিল বলে এখনো পর্যন্ত শেষ পর্যন্ত ঘুরে ঘুরে খুঁটে খুঁটে খাচ্ছে। এত মানুষজন দাঁড়িয়ে আছে, ভয়ই পাচ্ছে না। আর আমিও মনের সুখে ভিডিওটা করে নিলাম। চলুন, ট্রেন আসছে, আগে ট্রেনে উঠি, তারপর এখানকার প্রাকৃতিক দুর্যোগের কথা আপনাদের বলবো এবং তার সাথে দেখাবো। যত হোজাই থেকে বেরোচ্ছি, মানে লঙ্কার পরেই যে স্টেশনটার কাছে দাঁড়াবে সেটা হচ্ছে হোজাই, মানে আমরা হোজাই ডিস্ট্রিক্টে থাকি। হোজাই থেকে যত গুয়াহাটির দিকে এগোনো হবে তত বেশি কিন্তু এরকম পরিস্থিতি আপনারা দেখতে পাবেন। আসামে প্রত্যেক বছরই কিন্তু বন্যা হয়, কোনো কোনো বছর বেশি, কোনো কোনো বছর কম। এবছর যেন এই বন্যার সময়টা যেন অনেক বেশি। আমাদের বাড়ি থেকে 6-7 কিলোমিটারের মধ্যে হাওয়াইপুর বলে একটা জায়গা আছে। সেই জায়গাটাতেও সাধারণত বন্যা হতো না, একটু উঁচুই, কিন্তু সেখানেও নদীর জল এমন বেড়ে গেছে যে পুরোপুরি জায়গাটা ডুবে গেছে। ফলে এখানকার গ্রাম্য চাষিরা সরাসরি জিনিসপত্র নিয়ে এসে ওখানে বেচাকেনা করেন, কিন্তু জায়গাটা ডুবে যাওয়ার জন্য প্রায় 1 সপ্তাহ হয়ে গেল কোনো রকম বেচাকেনা নেই। আর আমাদের এখানকার মানুষজনরা ওখান থেকেই বেশি বাজার করেন বলে আমাদের এখানকার বাজারের উপরেও কিন্তু প্রচুর প্রভাব ফেলেছে। জিনিসপত্রের আগুন দাম, আর কোনো রকম শাকসবজি পাওয়াই যাচ্ছে না। আর এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটা হোজাই স্টেশন পার হওয়ার পরেই কিন্তু দেখতে পেলাম ধুধু করছে চারদিকে, শুধু জল আর জল। শুধু মনে হচ্ছে যেন আমরাই এই রেল লাইনের ওপরে জেগে আছি, বাদ বাকি যেন সব কিছু ডুবে গেছে। সত্যিই তো তাই। তবে আশ্চর্যের বিষয় হলো কিছুক্ষণ পরেই কিন্তু ধান জমি শুরু হয়ে গেল, আর ধান জমিটা শেষ হওয়ার পরেই এরকম পাহাড় শুরু হয়ে গেল। যত গুয়াহাটির দিকে এগোনো যাবে, মানে গুয়াহাটি থেকে যত ডিস্টেন্সটা কমতে শুরু করবে তত কিন্তু আপনি এরকম পাহাড় দেখতে পাবেন। ইচ্ছে ছিল আরও ভালো কিছু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু ট্রেনের মধ্যে একজন বাঙালি পরিবারের সাথে আমাদের পরিচয় হলো, ওনারাও কামাখ্যা যাচ্ছেন। ওই কলকাতার বিষয়টাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, কথোপকথন টুকটাক কানে আসছে। আর যত জিনিসগুলো আলোচনা হচ্ছে তত যেন প্রাণটা আইঢাই করছে, কবে বিচার পাবো, কবে বিচার পাবো। শুধু মনে হচ্ছে যে প্রতিবাদের ঝড়টা আমাদের দেশে বিদেশে দুই জায়গাতেই উঠেছে, গোটা পৃথিবীময় যে বিষয় নিয়ে এখন আলোচনা চলছে সেই বিষয়টা হঠাৎ করেই আবার স্তিমিত হয়ে যাবে না তো। সন্ধে হওয়ার কিছুক্ষণ আগেই আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু একটুখানি স্ন্যাক্স খেয়ে আমরা স্টেশন থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছে। যেহেতু 15ই আগস্টের আগের দিন আমরা যাচ্ছি, তাই পরের দিন স্বাধীনতা দিবস বলে গোটা শহরটাই কিন্তু একদম রঙিন হয়ে গেছে। আর স্টেশন থেকে বেরোবার পরই যে বিশাল পতাকাটা দেখতে পাই, সেটাও যেন আজকে নিজের মুখ লুকোচ্ছে। সেও যেন ঠিক করেছে যতদিন না সে বিচার পাচ্ছে ততদিন সেও তার স্ফূর্ততা দেখাবে না। আমার তো সেটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টে বলবেন তো। গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা মন্দির একদম নীলাচল পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে সেখান পর্যন্ত মোটামুটি 8-10 কিলোমিটার মতো। আর আপনারা এই অপশান কিন্তু অনেকগুলো পাবেন, অটোয় করেও যেতে পারেন, আবার বাসে করেও যেতে পারেন। অটোয় করে যদি আপনি যান তাহলে সরাসরি অটো ভাড়া করে নিতে পারেন। দিনের বেলা মোটামুটি 150 থেকে 200-র মধ্যে কিন্তু অটো ভাড়া পেয়ে যাবেন। যেহেতু আমরা রাত্রিবেলা যাচ্ছি আর বাসের কোনো ঝামেলা নিতে চাইছি না বলে আমাদের 250 টাকা লেগেছে।
বাসের ঝামেলা এই জন্যই নিতে চাইলাম না, তার কারণ হলো বাসটা কিন্তু পাহাড়ের ওপরে উঠবে না, বাসটা আপনাকে একদম পাহাড়ের নিচ পর্যন্ত নামিয়ে দেবে, তারপর সেখান থেকে আবার আপনাকে অটো ভাড়া করে কিন্তু পাহাড়ের ওপরে যেখানে হোটেল সেখান পর্যন্ত যেতে হবে। আর রাত্রিবেলা হয়ে গেছে, মোটামুটি যখন আমরা হোটেলে পৌঁছালাম তখন প্রায় 8টা মতো বাজে। রাত হয়ে গেছে বলে পুরো রাস্তাটাই ফাঁকা, আর পাহাড়ি রাস্তা যেমন হয় খুব সুন্দর, সেই রকমই অটো করে যেতে যেতে খুব ভালো লাগছিল। আর ডান দিকে দেখতে পাচ্ছিলাম যে রাতের কামাখ্যা শহর নীলাচল পাহাড় থেকে কীরকম দেখতে লাগে, আর অসাধারণ একটা ফিলিংস হচ্ছিল। যত মন্দিরের কাছাকাছি যাচ্ছি তত যেন একটা ধনাত্মক শক্তি আমাকে ঘিরে ধরছে। গুয়াহাটি স্টেশন থেকে যদি নীলাচল পাহাড় পর্যন্ত বাসে করে আসতে চান তাহলে 15 থেকে 20 টাকা লাগবে। তারপর নীলাচল পাহাড়ের পাদদেশ থেকে আবার আপনাকে মোটামুটি 15-20 টাকা খরচা করে অটো ধরে আপনাকে আবার পাহাড়ের ওপর পর্যন্ত উঠতে হবে। আর আমরা রাত্রিবেলা ঝামেলাটা নিতে চাইনি বলে একেবারে অটো করে নিয়েছি। আর অটো করবার আগে কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন। মন্দিরের খুব কাছে 100 মিটারের মধ্যে আমরা যে হোটেলটায় উঠেছি তার নাম হলো ওম রেসিডেন্সি। এসি রুম 2000 আর নন এসি রুম 1500। আর এসি রুম নেওয়ার একটা কারণ হলো এখানে ব্রেকফাস্ট এবং ডিনারটা কিন্তু কমপ্লিমেন্টারি, এছাড়াও শাওয়ার কিট এবং পানীয় জল কিন্তু একদম ফ্রি, যতটা আপনি চাইবেন ততটাই। আর এখন রাত 10টা মতো বাজে, খুবই খিদে পেয়ে গেছে। আমরা এসেছি এই হোটেল ওম রেসিডেন্সির নিজস্ব রেস্টুরেন্টের মধ্যে, আর এই রেস্টুরেন্টটা কিন্তু পুরোপুরি ভেজ। ডিনারের জন্য যখন আমরা এখানে আসছিলাম, রিসেপশন থেকে আমাদের দুজনের হাতে দুটো ছোট্ট ছোট্ট প্লাস্টিকের রঙিন কয়েন দিয়ে দিল। এই কয়েনগুলো এখানে বসে থাকা যে দুজন মানুষ আছে তাদেরকে দিতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে খাবার খেতে পারবেন। আর এই দোকানের মতো সুন্দর করে যে এল শেপ করা আছে, এই এল শেপগুলোর ওপরেই কিন্তু খাবারগুলো সুন্দর করে সাজানো আছে। সেলফ সার্ভিস, বফে থেকে নিজেদেরকে নিয়ে নিতে হবে। আর ও আমাকে বলল তুমি দাঁড়াও, আগে কি কি আছে আমি দেখে নিই। প্রচুর খাবারের অপশান ছিল, সবই ভেজ। ভাত রুটি থেকে শুরু করে ডাল, অন্তত 4 রকমের ডালের পদ ছিল, আলুর পদ ছিল 4 রকমের, এছাড়াও ফ্রায়েড রাইস ছিল, হাক্কা নুডলস ছিল অবশ্যই ভেজ, তারপরে মাঞ্চুরিয়ান ছিল এবং মিষ্টির মধ্যে ছিল পায়েস। চলুন এবার আমরা খেয়ে নিই, কালকে তো আবার ভোর রাত্রে লম্বা লাইন দিতে হবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তাই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ফেসবুকে দেখলে পেজটা আমার অবশ্যই ফলো করে নেবেন। খুব শীঘ্র হাজির হয়ে যাবেন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।